আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম সবাইকে আমাদের নতুন আরেকটা ক্লাসে। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আপনি একটা প্রফেশনাল সিভি মেক করবেন এটা। আর তার আগের ক্লাসগুলোতে ছিল এসওপি, রাইট? সো এসওপির উপর আমরা দুইটা ক্লাস নিয়েছিলাম। যারা এখনো ওই ক্লাসগুলো দেখেন নাই, আমি বলবো সেগুলো দেখে আসবেন। আর এরপর আমরা মেক করেছিলাম যে একটা সিভি কিভাবে বানাইতে হয়। সো ওইটার উপর আমাদের প্রিভিয়াস ক্লাস ছিল। আই থিঙ্ক আপনাদের অনেকটা ধারণা ক্লিয়ার হয়েছে যে কিভাবে একটা প্রফেশনাল সিভি মেক করতে হয়। এটা নট লাইক এরকম যে কোনো জায়গা থেকে জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিব, এমনটা না। ওকে, যাই হোক, ঠিক সেম ভাবে আমরা যদি আজকে টপিক বলি, আজকে টপিকের নাম হচ্ছে আপনার রেকমেন্ডেশন লেটার, যেটাকে আমরা এলওআর বলি, বা রেকমেন্ডেশন অফ লেটার। ওকে, বা শর্ট ফর্ম হচ্ছে এলওআর। এটা হচ্ছে আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু। ধরেন আপনি চান যে হায়ার স্টাডির জন্য অ্যাপ্লিকেশন করতে, তখন আমরা জানি সেখানে বেশ কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়। এটা এমন না যে শুধুমাত্র আপনি আপনার সার্টিফিকেটগুলো এখানে দিবেন, এটা তো দিতেই হবে, মাস্ট ম্যান্ডেটরি। তাছাড়া আরো বেশ কিছু ম্যান্ডেটরি ডকুমেন্ট সাবমিট করতে হয়, যেমনটা আমরা দেখেছিলাম এসওপি, এরপর হচ্ছে সিবি, আরেকটা হচ্ছে এলওআর। ওকে, এখন এই যে এলওআর, এটা আসলে কি, বা এটা কে দেয় বা কে লিখে? এটা যেমন এসওপি যেটা, এটা আপনি নিজে লিখবেন। সিবি এটা আপনি নিজে লিখবেন বা নিজে মেক করবেন। কিন্তু এলওআর এটা আপনি নিজে লিখবেন না। এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির যে প্রফেসর, যে টিচার, সে হচ্ছে এলওআরটা লিখবে। অর্থাৎ এটা হচ্ছে একটা রেকমেন্ডেশন লেটার। অর্থাৎ আপনার টিচার আপনার সম্পর্কে হচ্ছে এটা লিখবে, দেন হচ্ছে আপনি ওইটা সাবমিট করবেন আপনার ওই ইউনিভার্সিটিতে যেখানে আপনি অ্যাপ্লিকেশন করছেন মাস্টার্সের জন্য অথবা পিএইচডির জন্য। এখন বিষয়টা হচ্ছে যে দেখা যায় বাংলাদেশের যত টিচার আছে তারা নিজেরা নর্মালি লেখে না, স্টুডেন্ট সে লেখে এটা, দেন হচ্ছে ওই টিচার শুধুমাত্র এটাকে একটু হয়তো মডিফাই করে বা একবার একটু চেক করে, দেন এটা সিগনেচার করে দিয়ে দেয়। তারপর আপনার কাজ হচ্ছে ওইটাকে, যদি আপনি হার্ড কপি আকারে সিগনেচার নেন, সেক্ষেত্রে ওইটাকে স্ক্যান করবেন একদম সাদা, যাতে খুব সুন্দর ক্লিয়ার হয়, দেন ওইটাকে সাবমিট করবেন। অথবা ওই টিচার যদি তার ইলেকট্রনিক সিগনেচারটা আপনাকে দেয়, ওইটা আপনি জাস্ট আপনার রেকমেন্ডেশন লেটার ওখানে অ্যাড করবেন, দেন হচ্ছে আপনি ওইটাকে হচ্ছে সাবমিট করবেন। যাই হোক, এটা হচ্ছে মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল হচ্ছে একটা প্রসেস। আজকেও ঠিক সেম ভাবে আমরা আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাবো, বাট এটা দেখাবো হচ্ছে অফ রেকর্ডে, অর্থাৎ এটা আমরা রেকর্ড করব না। সো যেহেতু এটা আমরা রেকর্ড করব না, তার মানে আপনারা ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন। কারণটা হচ্ছে যে ওইখানে আমাদের বেশ কিছু পার্সোনাল মানে জিনিসপত্র থাকে, আমাদের ইনফরমেশন থাকে, দ্যাটস হচ্ছে আমরা ওইটাকে পাবলিক করি না। বাট আপনাদেরকে আমরা দেখাবো, বাট এটা অফ রেকর্ডিং, আপনারা ওইটার জন্য কোনো রেকর্ডিং পাবেন না। সো ক্লাসের পর পর্যন্ত আপনারা থাকবেন, একদম লাইভ আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন দেখাবো। তাছাড়া আপনাদের আমি বেশ কিছু টেমপ্লেট দিয়ে দিব আপনাদের গ্রুপের মধ্যে, যাতে করে আপনারা খুব ইজিলি একটা ধারণা পেয়ে যান যে রেকমেন্ডেশন লেটার কেমন হয়। বাট আপনাদেরকে আজকের মূলত ক্লাস আমরা দেখাবো যে একটা রেকমেন্ডেশন লেটার আপনি কিভাবে লিখবেন। ওকে, এটার উপর তো আমরা কি বুঝতে পারলাম, রেকমেন্ডেশন লেটার এটা হচ্ছে একটা ডকুমেন্ট যেটা কিনা অ্যাপ্লিকেশনের সময় সাবমিট করতে হয়। সেকেন্ড হচ্ছে রেকমেন্ডেশনটা লিখতে হয় একজন টিচারের, তিনি রেকমেন্ডেশনটা লেখে তার স্টুডেন্টের জন্য। বাট যেহেতু টিচার অনেক ব্যস্ত থাকে, তার মানে আপনার রেকমেন্ডেশন লেটার আপনি নিজে লিখবেন, দেন টিচারের কাছে নিয়ে যাবেন, দেন ওই টিচার এটাকে মডিফাই করবে, চেক করবে এবং কারেকশন করবে। তারপর আপনি ওই টিচারের ইনফরমেশন ওখানে অ্যাড করবেন, দেন আপনি এইটাকে সাবমিট করবেন। ওকে, এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা বিষয়। আর রেকমেন্ডেশন এটা নর্মালি এক পেজের হয়, এক পেজের বেশি হয় না, বা অনেক সময় এক পেজেরও কম হয়, অর্থাৎ হাফ পেজ হয়। এটা ডিপেন্ড করে আপনার উপর। আর বুঝতেই পারছেন, এটা হচ্ছে এমন একটা ডকুমেন্ট যার কাজ হচ্ছে যে, লাইক আমি যদি আমার নিজের কথা বলি, আমি একজন টিচার, আমি অনেক স্টুডেন্টকে পড়িয়েছি। এখন আমি জানি ওই স্টুডেন্টের ভালো কি খারাপ কি, তার একাডেমিক যে পারফরমেন্স কেমন ছিল, তার রিসার্চ ব্যাকগ্রাউন্ড কেমন, তার ল্যাঙ্গুয়েজ স্কিল কি আছে, তার ইন্টেলেকচুয়াল কি, বা এটার লেভেল কতটুকু, সে কি প্রবলেম সলভ করতে পারে নাকি পারে না, তারপর হচ্ছে তার
এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কি কি আছে, তার অ্যাওয়ার্ড কি কিছু আছে নাকি নেই, তার অ্যাচিভমেন্ট কি কি আছে, এটা নর্মালি একজন টিচার জানে তার স্টুডেন্ট সম্পর্কে। তো আমি করব কি, যে ওই স্টুডেন্ট যখন নাকি অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবে তার মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য, তখন আমার কাজ হচ্ছে ওই ইউনিভার্সিটিকে রেকমেন্ড করা, যে আমি বলবো এই হচ্ছে স্টুডেন্ট, সে হচ্ছে খুব ভালো, তার এই এই কোয়ালিটি আছে, আপনি তাকে আপনার ইউনিভার্সিটিতে স্কলারশিপ দিতে পারেন। ওকে, বা এই স্টুডেন্টটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার জন্য সুইটেবল বা পারফেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট। সো আমি করলাম কি, আমার ওই স্টুডেন্টের জন্য একটা রেকমেন্ড করলাম, আর ওই রেকমেন্ড করাটাই হচ্ছে মূলত এই যে রেকমেন্ডেশন লেটার, বা যেটাকে আমরা বলছি LOR। এখন আমি আপনাদেরকে একটু বলি, সাপোজ আপনারা যারা হচ্ছে গিয়ে মানে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, আপনাদের সাথে যদি কোনো টিচারের খুব ভালো সম্পর্ক থাকে, নর্মালি আপনারা তাদের কাছ থেকে হচ্ছে রেকমেন্ডেশন লেটারটা নেবেন। এখন কথা হচ্ছে আমাদের তো সবার তো সব টিচার সাথে ভালো সম্পর্ক নাই, আমরা চাইলেই তো নিতে পারবো না। যেমন আপনি যদি এটা প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলেন, সেক্ষেত্রে টিচার তারা খুব ইজিলি কিন্তু তার স্টুডেন্টকে এই অ্যাওয়ার্ডটা দেয়। বাট আপনি যদি একটু পাবলিক বা একটু ন্যাশনাল ইউনিভার্সিটির কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ক্রিটিক্যাল। কারণ দেখা যায় যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে নর্মালি কি হয়, যে ওইরকম ভাবে মানে ক্লাস স্টুডেন্টরা করতে চায় না, বা টিচারের সাথে ওরকম একটা বন্ডিং থাকে না। দ্যাটস ওয়াই তারা কিন্তু ওই টিচারকে ভালো মতো চেনেও না, আর ওই টিচারও ওই স্টুডেন্টের জন্য কোনো রেকমেন্ডস করে না। সো সব কিছু মিলে একটা প্রবলেম হইতে পারে। ওকে, সো আপনাদের যাদের প্রবলেমগুলো আছে বা আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে একটা রেকমেন্ডেশন লেটার দেওয়া হবে, খুব সুন্দর প্রফেশনাল। সো আপনি ওইটা দিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন, আর ওইখানে প্রেজেন্ট করবেন, আমাকে করতে পারেন, লাইক আমি আপনার একজন সুপারভাইজার বা মেন্টর, আপনি আমাদের আন্ডারে কাজ করেছেন বা করছেন, সবগুলোই তো ট্রু, রাইট? সো আমাদের সাথে যারা কাজ করেন, সো আমি তাদেরকে হচ্ছে রেকমেন্ডেশন দেই। আমার ফ্রেন্ড আছে, বা হচ্ছে আমার বড় ভাই আছে, তাদেরকে হচ্ছে আমি রেকমেন্ডেশন লেটার দিয়েছি। ইভেন তারা কিন্তু ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে ইউএসএ তে কিন্তু পিএইচডি করছে। ওকে, সো এরকম আমার ফ্রেন্ড আছে, আমাদের বড় ভাই আছে। সো এটা খুবই সাধারণ একটা বিষয়, আপনাদের যদি এরকম কারো প্রবলেম থাকে, সো আমরা এটাকে ম্যানেজ করে দিব। ভাইয়া হুম হুম হুম। ভাইয়া এটা কি একাধিক দেওয়া যায় LOR? আচ্ছা, আমি বলছি আর কি। যেমন ধরেন যে একজন স্টুডেন্ট যখন নাকি হচ্ছে মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে, তখন কান্ট্রি ওয়াইজ এটা হচ্ছে চেঞ্জ হয়। যেমন আপনি যদি ইউএসএ তে অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আপনার 3টার মতো রেকমেন্ডেশন লেটার লাগবে। ওকে, ফার্স্ট আপনি যদি চায়নাতে অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আপনার 2টা রেকমেন্ডেশন লেটার লাগবে। তো দেখা যায় সর্বনিম্ন হচ্ছে 2টা, আর সর্বোচ্চ যদি বলি 3টা, অর্থাৎ 2টা থেকে 3টা রেকমেন্ডেশন লেটার হচ্ছে লাগবে বা অ্যালোয়ার হচ্ছে লাগবে। ওকে, আর অ্যালোয়ার নেওয়ার সময় আপনাদের কয়েকটা বিষয় একটু ফোকাস করতে হবে। কথা হচ্ছে আপনি কার কাছ থেকে অ্যালোয়ারটা নেবেন, এটা হচ্ছে কথা। এটাও হচ্ছে অনেক সময় ইউনিভার্সিটির অনুযায়ী ডিপেন্ড করে। ইউনিভার্সিটি বলেই দেয় আপনি যাদের কাছ থেকে অ্যালোয়ার নেবেন, তাদের ডেজিগনেশন যাতে হয় তারা প্রফেসর। ওকে, বা সর্বনিম্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অর্থাৎ কোনো একজন টিচার সে যদি সর্বনিম্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়, তখন তার কাছ থেকে আপনি নিতে পারবেন। এটা হচ্ছে কথা। অথবা অনেক ইউনিভার্সিটি বলে আপনার ওটা ঝামেলা করার কোনো দরকার নাই, যে আপনি নিলেই হইল। অর্থাৎ আপনি চাইলে লেকচারারের কাছ থেকেও নিতে পারেন, আপনি চাইলে হচ্ছে মানে সিনিয়র লেকচারার থেকেও নিতে পারেন, চাইলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বা ডিন বা ফুল প্রফেসর বা ডিপার্টমেন্ট হেড, যার কাছ থেকে ইচ্ছা আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমার মোট কথা হচ্ছে আমার 2টা বা 3টা রেকমেন্ডেশন লেটার হচ্ছে লাগবে বা অ্যালার্ট হচ্ছে লাগবে। ওকে, সো এটা ডিপেন্ড করে ওই ইউনিভার্সিটির উপর, ওই ইসের ওপর, আপনার ওই কান্ট্রির ওপর। এই ক্ষেত্রে আপনাদেরকে একটু আমি বলে দিই, আপনারা কি করবেন, আপনারা ট্রাই করবেন যারা নাকি ফুল প্রফেসর তাদের কাছ থেকে অ্যালোয়ার নিতে। ওকে, অ্যাগেইন আপনারা ট্রাই করবেন যারা কিনা ফুল প্রফেসর তাদের কাছ থেকে অ্যালোয়ার নিতে। এটা হচ্ছে প্রথম।
কিন্তু এখানে একটা মানে প্রবলেম আছে। প্রবলেমটা কি এটা আমি একটু বলে দিচ্ছি। যেমন ধরেন আপনি যখন নাকি অ্যালোয়ারটা নিবেন একজন প্রফেসরের কাছ থেকে, বাট আপনি অ্যাপ্লিকেশন করেছেন ইউএসএ তে, ওকে, তো ধরে নিচ্ছি আপনি ইউএসএ তে বা আমেরিকা, ইউএস আই মিন আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ওকে। সো আপনি আমেরিকাতে হচ্ছে অ্যাপ্লিকেশন করেছেন বা করবেন। সো আপনাকে কি করতে হবে, একটা অ্যালোয়ার নিতে হবে, ওকে ফাইন। আপনি যারা নাকি ফুল প্রফেসর তাদের কাছ থেকে আপনি অ্যালোয়ারটা নিলেন, বাট প্রবলেম হচ্ছে যখন নাকি আপনি অ্যালোয়ারটা সাবমিট করবেন বা আদার্স ডকুমেন্টগুলো সাবমিট করবেন ওই ইউনিভার্সিটিতে, অর্থাৎ আমেরিকান ওই ইউনিভার্সিটিতে, তখন ওই ইউনিভার্সিটি ওই টিচারের কাছে আস্ক করে বা জিজ্ঞাসা করে বা তাকে ইমেল করে বলে আপনি আপনার ইমেল থেকে এই অ্যালোটাকে আবার সাবমিট করেন। তখন প্রবলেম কি হয়, সাপোজ আপনি তো একজন সিনিয়র টিচারের কাছ থেকে অ্যালোয়ারটা নিয়েছেন, কিন্তু ওই টিচার হয়তো ঠিক মতো তার ইমেলটা চেক করে না, বা যখন চেক করে সে আসলে হয়তো জানে না কিভাবে আপনার অ্যালোয়ারটাকে ওইখানে সাবমিট করতে হবে, অথবা সে হয়তো অনেকজনকে অ্যালোয়ার দিয়েছে, সে হয়তো আপনাকে রিকগনাইজ করতে পারছে না যে আপনার অ্যালোয়ার অ্যাকচুয়ালি কোনটা ছিল, বা তার কাছে হয়তো সফট কপিটা নাই, হইতেই পারে। সো এইটা একটা কমপ্লেক্সিটি কিন্তু অ্যারাইজ হয়। সো এখন এটাকে কিভাবে সলভ করা উচিত, এটাকে সলভ করা উচিত হচ্ছে যে আপনি ওই ধরনের টিচারের কাছ থেকে হচ্ছে অ্যালোয়ারটা নেওয়ার ট্রাই করবেন যারা কিনা খুব অ্যাক্টিভ, যারা কিনা হচ্ছে ইমেল চেক করে, যারা কিনা ইমেলে রিপ্লাই দিতে পারে, বা এটা নিয়ে তারা কখনো বিরক্ত হয় না, ওকে, বা যারা নাকি অনেক বেশি কোঅপারেটিভ, ওই ধরনের টিচারের কাছ থেকে নেওয়ার ট্রাই করবেন। আর ওই ধরনের টিচার যদি হয় ফুল প্রফেসর বা সিনিয়র লেকচারার, বা কখনো কখনো যদি লেকচারার হয়, তাও খুব একটা প্রবলেম নাই। বাট ইউনিভার্সিটি যদি আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে মিনিমাম একজন ফুল প্রফেসর হতে হবে, তখন তো এটা ম্যান্ডেটরি, তখন এটা আপনি করতে বাধ্য, রাইট? দেখেন এটা প্রবলেমটা কেন অ্যারাইজ হয়। যেমন ধরেন যে আপনি ইউএসএ তে অ্যাপ্লিকেশন করবেন, খুব ভালো কথা, আপনি করলেন, কিন্তু আপনি তো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন না, আপনি অ্যাপ্লিকেশন করবেন হচ্ছে 20টা ইউনিভার্সিটিতে, ওকে, ধরে নিচ্ছি আপনি 20টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন। এখন পার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে 3টা করে অ্যালোয়ার হচ্ছে সাবমিট করতে হবে। এখন আপনি একজন টিচার, তার কাছে যদি 20টা ইউনিভার্সিটির ইমেল আসে, আপনি চিন্তা করেন, তাই না? তিনি ওই 20 বারে কিন্তু তাকে ওই ইমেলের রিপ্লাইটা দিতে হচ্ছে। এখন ওই টিচার, সে কি এই 20 বার আপনার ওই ইমেল রিপ্লাই দিবে? তার কি ওই পরিমাণ টাইম দেওয়ার কি মানে সময় কি আছে তার, বা সে কি এটাতে আপনাকে কোঅপারেটিভ করবে? এটা হচ্ছে কোশ্চেন, ওকে। সো এটার সলিউশনটা কি? সলিউশন হচ্ছে ওই ধরনের টিচারের কাছ থেকে আপনি অ্যালোয়ারটা নিবেন যারা কিনা অনেক বেশি কোঅপারেটিভ, যারা কিনা আপনাকে চেনে, বা যারা কিনা আপনার ওই ইমেলে রিপ্লাই দিবে, আপনার রেকমেন্ডেশন লেটার আই মিন অ্যালোয়ারটাকে ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপলোড করবে, এই ধরনের পসিবিলিটি আছে। বা টিচারের কাছ থেকে আগে থেকে কথা বলে নিতে পারেন। আর এটা যদি না হয় তাহলে কিন্তু প্রবলেম, তাই না? কারণ ওটা কিন্তু তারা এখানে হ্যাং করে রাখবে, তারা কিন্তু ঝোলায় রাখবে, ওকে। আপনার কিন্তু অ্যাপ্লিকেশন সামনের দিকে যাবে না। দ্যাটস ওয়াই আপনার কি করা উচিত, আপনার উচিত হচ্ছে ওই ধরনের টিচারের কাছ থেকে হচ্ছে নেওয়া। এই হচ্ছে কয়েকটা দিক আমি একটু বললাম অ্যালোয়ার নিয়ে, যে প্রবলেমগুলো আপনারা ইন ফিউচার হয়তো ফেস করবেন। আরেকটা আপনাদের একটু বলে দিচ্ছি, আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন আপনি ট্রাই করবেন ওই ইউনিভার্সিটির টিচারের কাছ থেকে অ্যালোয়ারটা নেওয়ার জন্য। অ্যাগেইন, আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, ব্যাচেলর কমপ্লিট করেছেন বা মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনি অলওয়েজ ট্রাই করবেন ওই ইউনিভার্সিটির টিচারের কাছ থেকে অ্যালোয়ারটা নেওয়ার জন্য। এটা হচ্ছে খুব ভালো একটা দিক, কারণ ওই টিচার আপনার সম্পর্কে জানে, ওই টিচার আপনাকে 4 বছর পড়িয়েছে, ওকে। যেহেতু ওই টিচার আপনাকে অনেক জানে, আপনাকে পড়িয়েছে, হয়তো সে হচ্ছে আপনার প্রজেক্টের সুপারভাইজার ছিল, ওই টিচার হয়তো আপনার মাস্টার্সের থিসিসের সুপারভাইজার ছিল, হইতেই পারে, রাইট? সো তাদের কাছ থেকে যখন আপনি নিবেন, এটা আপনাকে এক্সট্রা একটু ভ্যালু দিবে। যেমন
ওই যে আমরা বলি না যে ট্রাস্টের একটা জায়গা, অর্থাৎ ওই এক্সাম কমিটি বা সিলেকশন কমিটি বা অ্যাডমিশন কমিটি তারা দেখবে যে আপনি অ্যালোয়ারটা কার কাছ থেকে নিয়েছেন। আপনি কি বাইরের কোনো মানুষের কাছ থেকে নিয়েছেন, নাকি হচ্ছে আপনি ওই একাডেমিক, আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন ওই ইউনিভার্সিটিটা কারো কাছ থেকে নিয়েছেন। সো এই জন্য আপনার ট্রাই করবেন ওই ইউনিভার্সিটির থেকে নেওয়ার জন্য। আর যখন নাকি আপনার ওই ইউনিভার্সিটির কোনো টিচারের কাছ থেকে নেবেন, আপনার ট্রাই করবেন ওই ইউনিভার্সিটির ওই টিচারের তার যে অফিসিয়াল ইমেল আছে ওইটা ইউজ করার জন্য। যেমন আমাদের ড্যাফোডিলের কি ছিল, ছিল edu.edu.bd, তাই না? diu.edu.bd এরকম ছিল না? তার মানে ওইখানে এটা এডুকেশনাল ইমেল, একই সাথে এটা হচ্ছে ডিআইইউ অর্থাৎ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইমেল, একই সাথে এটা বাংলাদেশের ইমেল। সো এই ধরনের ইমেলগুলো আপনার এখানে ইউজ করবেন, কারণ এগুলো স্প্যামে নর্মালি যায় না। আর আপনার যদি হচ্ছে পার্সোনাল ইমেল দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে না যে এই পার্সনটাকে অথেন্টিক নাকি অথেন্টিক না। তার মানে ওই এক্সামিনার, ওই ইউএস এর ওই এক্সাম কমিটি বা সিলেকশন কমিটি তারা কিন্তু এই বিষয়গুলোকে খেয়াল করবেন। সো অলওয়েজ ট্রাই করবেন ওই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য। যাই হোক, এই প্রতিটা বিষয় হচ্ছে আমরা ডেমনস্ট্রেশন দেখাবো আফটার ক্লাস অফলাইন। ওকে, এখন আমাকে একটু বলেন তো এই অ্যালোয়ার নিয়ে কি আপনাদের একটু মানে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে যে আসলে এই বিষয়টা কি? এনিওয়ান, কারো কোনো কোশ্চেন? আমরা ভাইয়া শিওর। আপনি তো বললেন যে যে ইউনিভার্সিটিতে পড়ছি সেখানকার টিচারের কাছ থেকে নিতে। ও, আপনার কাছ থেকে যদি একটা নেই তাহলে সেটা কিভাবে কাজ করবে? ওকে ওকে ওকে, ফার্স্ট অফ অল আমাদের কাছ থেকে যদি আপনার ইমেল নেন কোনো প্রবলেম নাই। কেন প্রবলেম নাই? কারণ হচ্ছে আপনি ওইখানে কমপক্ষে 3টা অ্যালোয়ার কিন্তু সাবমিট করবেন। তার মানে নট নেসেসারি যে আপনাকে 3টাই ওই একাডেমিক বা ওই ইউনিভার্সিটি থেকে নিতে হবে। ওকে, ওইখানে সর্বনিম্ন একটা নিলেই হয়ে যায়, একটা বা 2টা নিলে কিন্তু এনাফ। আর বাকিগুলো আপনি চাইলে বাইরে থেকে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট আপনি সবগুলো যদি বাইরে থেকে নেন দ্যাটস প্রবলেম। ওকে, সো ওইটা নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে আমাদেরকে? আমরা ট্রাই করব যে একটা বা 2টা আমাদের ইউনিভার্সিটি থেকে নেওয়ার জন্য, আর বাকি যেটা সেটা আমাদের থেকে যদি চান নিতে পারেন, বা আপনারা যদি চান ওইটাও ভার্সিটির কারো থেকে নেবেন সেটাও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? জি ভাইয়া। ওকে, যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে অ্যালো আর এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন হয়তো থাকা উচিত না। মোটামুটি আমরা পুরো বিষয়টা হচ্ছে বোঝানো ট্রাই করেছে। এখন মেইনলি আমরা দেখব যে কিভাবে হচ্ছে অ্যালোয়ারটা লিখবেন। ফার্স্ট ফার্স্ট হচ্ছে আপনি যখন নাকি অ্যালোয়ারটা লিখবেন আপনার নিজের জন্য, আবারও বলছি এটা লেখার দায়িত্ব হচ্ছে আপনার টিচারের। যেহেতু আপনার টিচার হচ্ছে এটা মানে লিখবে না, বা সে হয়তো খুব ব্যস্ত মানুষ, বা সে হয়তো, কারণ একটা লিখতে তো অনেক সময় লাগে, বা সে হয়তো আপনার নিজের সম্পর্কে অত ভালো জানেও না। সো আপনাকে আপনার নিজের এই অ্যালোয়ারটাকে রেডি করতে হবে। ওকে, কিভাবে লিখবেন? ভেরি সিম্পল। ফার্স্ট আপনি কি করবেন, এখানে ওপেন উইথ এ স্ট্রং ইন্ট্রোডাকশন আপনি ট্রাই করবেন একটা স্ট্রং একটা ইন্ট্রোডাকশন দিয়ে এটাকে কিভাবে শুরু করা যায়। ওকে, আপনি ট্রাই করবেন একটা স্যালুটেশন বা ড্রেসিং দিয়ে হচ্ছে এই জিনিসটাকে শুরু করা। সেক্ষেত্রে আপনি ক্লিয়ারলি বলবেন, লাইক এখন আমি, আচ্ছা এইটা আমি লেখার জন্য আমি একটা এক্সাম্পল দিই। যেমন আমি হচ্ছে টিচার আর আমার স্টুডেন্ট হচ্ছে এনামুল। ওকে, সো আমি এনামুলের জন্য হচ্ছে একটা অ্যালোয়ার হচ্ছে লিখছি। তখন এটা কিভাবে আমি লিখবো, এটা একটা রিয়েল এক্সাম্পল দেই, তাহলে আপনাদের জন্য এটা ইজি হয়ে যাবে। প্রথমত আমি একটা কি দিয়ে শুরু করব, একটা ফর্মাল একটা স্যালুটেশন দিয়ে হচ্ছে শুরু করতে পারি। এটা ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে। ওকে, এরপর আমরা ক্লিয়ারলি আমি এখানে কি করব, রিলেশনশিপটা এখানে আমি বলে দিব। আমি কি বলবো যে এনামুল হচ্ছে আমার একজন স্টুডেন্ট আর আমি হচ্ছে ওর একজন টিচার, বা আমি হচ্ছে ওর একজন মেন্টর। ওকে, অর্থাৎ আমি যার জন্য লিখছি আমার আর তার মধ্যে যে সম্পর্ক এটা প্রথমে আমি একদম ক্লিয়ার করে এখানে বলে দিব। এরপর আমি করব কি, এনামুল সম্পর্কে ডিটেলসে লিখব, তার একাডেমিক সেটিং বা হচ্ছে রিসার্চ প্রজেক্ট বা ইন্টার্নশিপ এইটার সম্পর্কে
ডিটেলস হচ্ছে আমি লিখবো। যেহেতু আমি এনামুলের জন্য একটা অ্যালোয়ার লিখছি, সো আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমি কি করব, একটা স্যালুটেশন বা গ্রেটিংস দিয়ে হচ্ছে শুরু করব। এরপর আমার সাথে এনামুলের যে সম্পর্ক বা একজন টিচারের সাথে একজন স্টুডেন্টের যে সম্পর্ক ওইটা আমরা এখানে লিখব। এরপর আমি করব কি, এনামুলের যে ইটা আছে তা ওর যে একাডেমিক যে পারফরমেন্স আছে, সে ব্যাচেলার পড়েছে, তারপর ওই বিষয়টাকে আমি এখানে নিয়ে আসবো। ও রিসার্চে কাজ করেছে কি কি, ওই বিষয়টা আমি এখানে নিয়ে আসবো। এরপর হচ্ছে ও ইন্টার্নশিপ কোথায় করছে ওইটা আমি এখানে নিয়ে আসবো। যেমন আমি যদি বলি আমি হচ্ছে ওদেরকে অ্যানাটমি ক্লাসটা নিয়েছি, সো আমি এখানে বলতে পারি যে আমি ওদের অ্যানাটমি ক্লাসগুলো নিয়েছি। এরপর দেখা গেছে যে ও আমাদের মানে আমার আন্ডারে হচ্ছে প্রজেক্ট করেছে ব্যাচেলরে। ওকে, সো আমি বলবো যে আমি হচ্ছে ওকে মেন্টর করেছিলাম বা সুপারভাইজ করেছিলাম, ও রিসার্চের টপিক এটা ছিল। এরপর আমি হচ্ছে এনামুলের যে আছে ইন্টার্নশিপ এটা সম্পর্কে লিখবো। তার মানে এটা হচ্ছে আমাদের এখন প্রথম পার্ট। প্রথম পার্টে কি কি পেলাম, পেলাম হচ্ছে যে একদম গ্রেটিংস বা স্যালুটেশন, এরপর হচ্ছে সম্পর্ক স্টুডেন্ট আর টিচারের মধ্যে যে সম্পর্ক থাকে এইটা, বা যে দিচ্ছে আর যে নিচ্ছে এই দুজনের মধ্যে যে সম্পর্ক এইটা। এরপর হচ্ছে যার জন্য লেখা হচ্ছে ওই স্টুডেন্টের যে একাডেমিক, যে রিসার্চ, যে ইন্টার্নশিপ, যে বিষয়গুলো আছে এই সম্পর্কে লেখা। এরপর হচ্ছে আরো যদি ক্লিয়ার করে বলি যে রিলেশনশিপটা ওইটা ভালো মতো লিখতে পারি, যেমন আমি ওদের কোন কোন কোর্স নিয়েছি। ওকে, এই জিনিসটাকে হচ্ছে আমি একটু এক্সপ্লেন করতে পারি, বা আমি আসলে কতটা সময় ধরে নিয়েছি। এমনও টিচার আছে যেমন তারা প্রায় 3 বছর পড়েছে বা 4 বছর পড়েছে, অনেকে দেখা গেছে মাত্র একটা সেমিস্টার পড়েছে। ওকে, সো ওই বিষয়গুলোকে একটু সুন্দর করে লেখা। আর এই ক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটা বিষয়ের উপর ফোকাস করতে পারি যে ও যদি হচ্ছে কোনো প্রজেক্ট বা ইভেন্টে যদি কাজ করে থাকে ওই বিষয়টাকে হচ্ছে হাইলাইট করা। নেক্সট আমরা কি লিখতে পারি এখানে, যে স্টুডেন্টের যদি কোনো অ্যাচিভমেন্ট বা কোয়ালিফিকেশন থাকে ওই জিনিসটাকে আমরা লিখতে পারি। বাট যখন আমরা লিখবো এটাকে কি হিসেবে লিখবো, এক্সাম্পল সহকারে লিখবো। ওকে, যেমন আমি যদি লিখতে চাই যে এনামুলের যে একাডেমিক যে অ্যাচিভমেন্ট আছে, ওর একাডেমিক অ্যাচিভমেন্ট কি, লাইক হচ্ছে ও 4/4 পেয়েছে, ও হচ্ছে গোল্ড মেডেল পেয়েছে। সো আমি এখানে কি লিখবো যে এনামুল খুব ভালো স্টুডেন্ট, ওর একাডেমিক পারফরমেন্স খুব ভালো, ওর সিজিপি হচ্ছে 4/4, ও গোল্ড মেডেল পেয়েছিল আমাদের ইউনিভার্সিটি থেকে। সো এটা আমি চাইলে লিখতে পারি। এরপর হচ্ছে ওর গ্রেড সম্পর্কে লিখতে পারি। তারপর রিসার্চ প্রজেক্ট, কোন কোন রিসার্চ প্রজেক্ট সম্পর্কে আমরা মানে রিসার্চ প্রজেক্টে কাজ করেছে ওইটা সম্পর্কে লিখতে পারি। এরপর এনামুলের কি কোনো পাবলিকেশন আছে, যদি থাকে এটা সম্পর্কে আমরা লিখতে পারি। এরপর হচ্ছে ওর কি কোনো প্রেজেন্টেশন স্কিল আছে কিনা, বা কোনো কিছু প্রেজেন্ট করেছে কিনা, বা পোস্টার প্রেজেন্টেশন হয় না মাঝে মাঝে ইউনিভার্সিটিতে, ওগুলো সে করেছে কিনা ওই সম্পর্কে আমরা এখানে আসলে লিখতে পারি। এরপর স্টুডেন্ট যে আছে অর্থাৎ তার কি কোনো অ্যাওয়ার্ড আছে কিনা, সে কি কোনো অ্যাওয়ার্ড পেয়েছে কিনা, তো ওইটা সম্পর্কে আমরা চাইলে এখানে লিখতে পারি। তারপর হচ্ছে সে যদি কোনো গ্র্যান্ট পায়, যেমন ধরে নিচ্ছি যে মাস্টার্সের একজন স্টুডেন্ট এনামুল, সে হচ্ছে এনএসটি রিসার্চ ফেলোশিপ, যেটা বাংলাদেশ গভর্নমেন্টের থেকে দেয়া হয় মাস্টার্সের থিসিস স্টুডেন্টদেরকে, সো ওইটা সে পেয়েছে, তখন আমি চাইলে এটা এখানে অ্যাড করে দিতে পারি। এরপর আমি চাইলে এখানে অনেক কিছু ডিসকাস করতে পারি, যেমন স্টুডেন্টের স্ট্রেংথ কি কি আছে, তার যে ক্রিটিক্যাল থিঙ্কিং আছে, অর্থাৎ এনামুলের যে ক্রিটিক্যাল থিঙ্কিং তার কি কি আছে ওই সম্পর্কে আমরা লিখতে পারি। এরপর প্রবলেম সলভিং সম্পর্কে লিখতে পারি, সে হচ্ছে কোন ম্যাথোডোলজি নিয়ে কাজ করছে রিসার্চে ওইটা সম্পর্কে লিখতে পারি। দেন হচ্ছে তার অ্যানালিটিক্যাল স্কিল কি কি আছে, যেমন এইচপিএলসি সে ইউজ করতে পারে, সো আমি যদি চাই ওইটাও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারি, সে হচ্ছে এক্সপার্ট। ওকে, এই বিষয়ের উপর। এরপর স্টুডেন্টের যে রিসার্চ এক্সপিরিয়েন্স সম্পর্কে ডিসকাশন করা, অর্থাৎ আমি যদি বলি যে এনামুল ব্যাচেলরের সময় আমার আন্ডারে সে প্রজেক্টের কাজ করেছে, তখন তার টপিক ছিল হচ্ছে গিয়ে যে ইন ভিভো অ্যান্ড ইন ভিট্রো টেস্ট। আর এক্ষেত্রে সাপোজ আমরা ইউজ করতে পারি একটা মেথড ইউজ করেছে, সাপোজ যে কোনো একটা কিছু, সো ওইটাও আন্ডারে সে কাজ করেছে বা প্রজেক্ট নিয়ে সে কাজ করেছে, তখন আমরা ওই বিষয়টাকে এখানে নিয়ে আসতে পারি। ওকে, যে এনামুলের হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স এই আছে, সে হচ্ছে গিয়ে প্রজেক্টের সময়
এই প্রজেক্ট বা এই টপিক বা এই টপিকের উপর সে কিন্তু কাজ করেছে। অথবা সে যদি বাইরে কোনো কাজ করে থাকে সেটাও আমরা এখানে লিখতে পারি। সে যদি কোনো কোলাবোরেশন করে থাকে ওইটাও আমরা লিখতে পারি। সে যদি খুব ভালো কোনো রেজাল্ট পায় তার রিসার্চ থেকে ওইটাও কিন্তু আমরা চাইলে লিখতে পারি। সো এক কথায় যদি বলি, আমি যে স্টুডেন্ট সম্পর্কে এই অ্যালটটা লিখছি তার টোটাল রিসার্চ এক্সপিরিয়েন্সটাকে আমাদের এখানে বলে দিতে হবে। নেক্সট হচ্ছে ডিসকাস করতে পারি আমরা পার্সোনাল ক্যারেক্টারিস্টিক। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে একজন স্টুডেন্টকে যখন হচ্ছে আমরা রেফার করি বা রিকমেন্ড করি বাইরের দেশের কোনো একটা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, তখন ওই স্টুডেন্ট কি করে, ওইখানে যাবে, নতুন একটা কমিউনিটিতে সে ইনভলভ হবে। এখন ওই স্টুডেন্ট যদি কারোর সাথে না মিশে তাহলে তো প্রবলেম, বা তার আচার আচরণ যদি খুব ভালো না হয়, তার বিহেভিয়ার তার ম্যানার যদি ভালো না হয় তাহলে তো প্রবলেম। তারপর তার কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয় তাহলে তো প্রবলেম। সো এই যে তার যে কিছু পার্সোনাল ক্যারেক্টারিস্টিক আছে, সে কি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট, সে কি টকেটিভ, সে কি খুব কথা বলে বাচাল টাইপের, নাকি সে তার প্রয়োজন হলে কথা বলে বাকি সময় চুপ থাকে, বা কোন কোন বিষয়গুলো তার ওই ইউনিভার্সিটির যে কমিউনিটি আছে, বা সে তো একটা ল্যাবে গিয়ে আলটিমেটলি কাজ করবে, ওই ল্যাবের যখন আগে কাজ করবে তখন তার যে ল্যাব মেট থাকবে বা যে ক্লাস করবে তার যে ক্লাসমেট থাকবে, বা সে তো একটা অ্যাপার্টমেন্টে থাকবে, একটা রুমে থাকবে, রাইট, তার যে ফ্ল্যাটমেট থাকবে তাদের সাথে তার কিরকম মানে কেমন বিহেভিয়ারটা কেমন হবে। তো এই প্রতিটা বিষয়টাকে সামনে রেখে কিন্তু আমার ওই স্টুডেন্টের বা অ্যানামোলের পার্সোনাল যে ক্যারেক্টারিস্টিক আছে এটাকে লিখতে হবে, যাতে করে বোঝা যায় যে এই স্টুডেন্ট আই মিন এনামুল সে ওই ইউনিভার্সিটিতে ওই কান্ট্রিতে গিয়ে খুব ভালো করবে এবং ওই জিনিসটার সাথে খুব ভালো মতো অ্যাডজাস্ট করে নিবে। সো এই বিষয়গুলোকে খুব সুন্দর করে প্রেজেন্ট করাটাই হচ্ছে মূলত কি পার্সোনাল ক্যারেক্টারিস্টিকের যে ডেসক্রিপশনটা দেয়া। এক্ষেত্রে উম, অনেক কিছু থাকতে পারে, যেমন অ্যাডাপ্টিবিলিটি, হ্যাঁ, ইথিক্স, দ্য কন্ডাক্ট। এখন আমি যদি বলি যে একটা স্টুডেন্ট যার জন্য আমি রেকমেন্ড করছি সে যদি মানে আনএথিক্যাল পার্সন হয়, আমি জানি যে ওই স্টুডেন্ট আনএথিক্যাল পার্সন, তখন আমি তো তাহলে তাকে তো আমি রেকমেন্ড করবো না, তাই না? কারণ তাকে যদি আমি রেকমেন্ড করি সে ইন ফিউচারে গিয়ে হয়তো একটা অকারেন্স ঘটাবে ওই কান্ট্রিতে ওই ইউনিভার্সিটিতে, তখন এটা তো ভালো হইলো না। ওকে, সো এই বিষয়গুলোকে হচ্ছে মাথায় রাখা। এরপর যদি বলি আমি কোন বিষয়ে তার উপর জোর দিতে পারি, তার স্কিল কি কি আছে, তার কোয়ালিটি কি কি আছে, এই বিষয়ের উপর আমরা জোর দিব। যেমন অনেক স্টুডেন্ট আছে, ধরে নিচ্ছে এনামুল, ওর হচ্ছে অনেক বেশি কোশ্চেন করে, যখন আমি ওর ক্লাস নিতাম তখন দেখতাম যে অনেক বেশি কোশ্চেন করে। ওকে, সো এটা কিন্তু খুব ভালো একটা দিক, তার জানার প্রতি অনেক আগ্রহ আছে, তার ইন্টেলেকচুয়াল মানে কিউরিসিটি খুব বেশি। এরপর হচ্ছে তার প্রবলেম সলভিং যে ক্যাপাবিলিটি আছে বা অ্যাবিলিটি, এটা খুব ভালো, অ্যাবিলিটি খুব ভালো। এরপর হচ্ছে সে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে। এটা আমি কিভাবে বুঝতে পারি, অর্থাৎ ইনস্ট্যান্ট যখন আমি ক্লাসে গিয়েছিলাম, ধরে নিচ্ছি আমি ক্লাসে গিয়েছিলাম তখন আমি একটা কাজ দিয়েছি, তো দেখলাম এনামুল খুব ইজিলি এটাকে সলভ করতে পেরেছে, বাকি স্টুডেন্টটা পারেনি। তখন আমি কি বুঝতে পারলাম, ও আচ্ছা, তার মানে ওর মধ্যে প্রবলেম সলভিং যে ক্যাপাবিলিটি এটা আছে, বা সে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিংটা করতে পারে। ওকে, এরপর আমরা নতুন একটা ইভেন্ট অ্যারেঞ্জ করেছি, সাপোজ ধরে নিচ্ছি আমাদের ইউনিভার্সিটিতে, তখন হচ্ছে আমরা বললাম যে এই ইভেন্ট তো আমরা অ্যারেঞ্জ করব, এখন তোমাদের সবার কাজ হচ্ছে যে তোমরা ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসো আমাদের কাছে কিভাবে এই জিনিসটা আমরা ভালো মতো করতে পারি। তখন দেখলাম যে অ্যানামল এই কাজটা খুব ভালো মতো করতে পারলো অথবা পারলো না, যদি সে পারে তখন আমরা কি বুঝতে পারবো এর মধ্যে ক্রিয়েটিভিটি এই বিষয়টা কিন্তু আছে। তো এই বিষয়টা আমাদের এখানে নিয়ে আসতে হবে, কারণ একজন স্টুডেন্ট যখন নাকি বাইরের দেশে ল্যাবে গিয়ে কাজ করবে তখন এই যে ক্রিয়েটিভ এই বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি একটা বিষয়, রাইট? কারণ সে কি করবে, তার যদি ক্রিয়েটিভ বা সৃজনশীলতা যদি না থাকে তাহলে তো হবে না। কারণ ল্যাবে কাজ কি, ল্যাবের কাজ তো আপনাকে নিজের একটা মেথড ডেভেলপ করতে হয় অথবা নিজে একটা আইডিয়া জেনারেট করতে হয়। এটা তো এমন না যে কপি পেস্ট করে আমরা করে দিলাম, তখন আমাদের যদি এটা না থাকে তাহলে তো হবে না। এরপর হচ্ছে লিডারশিপ বা টিম ওয়ার্ক। লিডারশিপটা কি, তো ওইখানে যখন আমরা ইভেন্ট অ্যারেঞ্জ করলাম তখন এনামুলকে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি এই জিনিসটা, তুমি আজকে থেকে হচ্ছে লিডার, তুমি হচ্ছে এই জিনিসটাকে সলভ করো, বা তুমি ইভেন্টটাকে অ্যারেঞ্জ করো, বা তুমি হচ্ছে ইভেন্ট ম্যানেজার। তখন দেখলাম যে এনামুল খুব ভালো মতো এই জিনিসটাকে করে ফেলতে পারলো।
তখন আমরা কি বলবো, ওর মধ্যে একটা লিডারশিপ আছে। আর যদি না করতে পারে তাহলে তো ওর মধ্যে লিডারশিপ নাই। এরপর যে টিম ওয়ার্ক এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন লিডার সে যখন কাজ করে তখন তার কাজ কি, তার টিমকে নিয়ে হচ্ছে কাজ করা। বা আপনি যখন ল্যাবে কাজ করবেন, ল্যাবে তো আপনি একা কাজ করবেন না, আপনার সাথে একটা টিম থাকবে, তাই না? তখন ওই টিম ওয়ার্কটা যদি না থাকে তাহলে তো হবে না। যেমন আমি যদি বলি, আমাদের প্রিভিয়াস ব্যাচের মধ্যে আমরা হচ্ছে ওদেরকে প্রজেক্ট ডিস্ট্রিবিউশন করে দিয়েছি, ওদের একটা টিম করে দিয়েছি, কিন্তু আনফরচুনেটলি ওই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। তার মানে কি, তাদের টিম ওয়ার্কটা ভালো ছিল না, তার মানে তারা টিম ওয়ার্কে একদম টোটালি ফেল, রাইট? তার মানে এভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে টিম ওয়ার্ক আসলে তার মধ্যে এই ক্যাপাবিলিটি আছে নাকি নেই। কারণ আলটিমেটলি একজন স্টুডেন্টকে কিন্তু একটা টিমের মাঝে থেকে কিন্তু কাজ করতে হবে, রাইট? কারণ আপনি যখন বাইরের দেশে যাবেন, ল্যাবে কি টিম ওয়ার্ক কাজ করতে হবে, আপনার সাথে আর অনেকজন কাজ করছে। এখন আপনার যদি টিম ওয়ার্ক এই জিনিসটা না থাকে তাহলে তো হবে না। এরপর যদি বলি কমিউনিকেশন স্কিলটা তো আমরা বুঝতে পারছি, যেহেতু কমিউনিকেশন স্কিল না থাকে তাহলে তো হচ্ছে না। অর্থাৎ এই ধরনের যতগুলো স্কিল আছে যেগুলো আসলে হয়তো সরাসরি একাডেমিকের সাথে রিলেভেন্ট না, বাট এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে কাস্টমাইজ দ্য লেটার টু দ্য প্রোগ্রাম অর ইনস্টিটিউশন। অর্থাৎ আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার যে অ্যালট যেটা আছে, আপনি যে স্টুডেন্টের জন্য লিখছেন অ্যালটটা, এটাকে কিন্তু কাস্টমাইজ করতে হবে। কারণ একজন স্টুডেন্ট সে হয়তো মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করছে, আর একটা স্টুডেন্ট সে হয়তো পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করেছে। এখন দুই ক্ষেত্রে কিন্তু বিষয়টা সমান হবে না। কারণ হচ্ছে আপনি যখন একটা মাস্টার্সের জন্য যাচ্ছেন, সেক্ষেত্রে এটা হওয়াটা খুব স্বাভাবিক যে আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা খুব একটা বেশি ভালো থাকবে না। বাট আপনি যদি পিএইচডির জন্য যেতে চান, সেক্ষেত্রে এটা মাস্ট বা ম্যান্ডেটরি যে আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড অনেক 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 বেশি স্ট্রং থাকা উচিত। তার মানে এটা না যে আপনাকে অনেক বেশি রিসার্চের কাজ করতে হবে, অনেক বেশি পাবলিকেশনের কাজ করতে হবে। বিষয়টা হচ্ছে যে মিনিমাম যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে এগুলো জানা উচিত। এরপর হচ্ছে প্রোভাইড কম্পারিজন অর কনটেক্সট। আপনি এই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের কম্পেয়ার এই বিষয়গুলো হচ্ছে নিয়ে আসতে পারেন। ওকে, যাক, এগুলো আসলে খুব বলার ইচ্ছা নাই, কারণ এগুলো আসলে আমরা সবাই বুঝি আর কি। আপনাদের স্লাইডটা যখন দিয়ে দিব তখন এই বিষয়গুলো দেখে নিন। এরপর হচ্ছে বি পজিটিভ অ্যান্ড এনথুসিয়াস্টিক। এটার মানে কি, মানে আপনি যে কাজ, আপনি খুবই পজিটিভ, বা আপনি যে কাজ আছে এই কাজের প্রতি আপনি অনেক বেশি উদ্যমী, বা আপনি হচ্ছে গিয়ে যে কাজটা করেন ওই কাজের প্রতি আপনার ধৈর্যটা ধরে নিচ্ছে খুব বেশি। এই ধরনের যদি কোনো কিছু স্টুডেন্টের মধ্যে থাকে, সো ওই বিষয়টাকে কিন্তু একজন টিচার হিসেবে সে এলআর এর মধ্যে লিখে। এরপর হচ্ছে যদি বলি কনক্লুড ইয়োর উইথ এ স্ট্রং এন্ডোর্সমেন্ট, অর্থাৎ আপনি খুব মানে স্ট্রং একটা এন্ডোর্সমেন্ট দিয়ে আপনার কনক্লুড করবেন, শেষ করবেন। আপনি ট্রাই করবেন যাতে এইরকম করে এই অ্যালটটাকে লিখতে, যাতে করে ওই অ্যালটটা পড়লে এটা বোঝা যায় যে আপনি ওই স্টুডেন্ট সম্পর্কে খুব ভালো জানেন। ওকে, এরপর এখানে নতুন করে আর যখন আপনি একদম শেষের দিকে যাবেন তখন নতুন করে আর কোনো করবেন না, কি বলে এটাকে, নতুন করে আর কোনো ইনফরমেশন অ্যাড করবেন, এটা আসলে করতে হয় না। বাট আপনি ট্রাই করবেন যে স্টুডেন্টের যে পটেনশিয়াল যে আছে, বা স্টুডেন্টের যে ক্যাপাবিলিটি আছে, স্টুডেন্টের অ্যাবিলিটি আছে সাকসেস হওয়ার, বা ওই স্টাডিটা বা ওই স্কলারশিপটা পাওয়ার, তার এটা পাওয়ার জন্য ক্যাপাবল, এই বিষয়টাকে মাথায় রেখে বা ফোকাস করে হচ্ছে মেইনলি একজন টিচার সে এই অ্যালোয়ারটা মূলত হচ্ছে লিখেন। এরপর যখন নাকি হচ্ছে একদম শেষ হয়ে যাবে, জাস্ট একটা সাইন দিতে হয় নিচে, দেন হচ্ছে ওই টিচারের বেশ কিছু ইনফরমেশন থাকে সেগুলো দিতে হয়, দিয়ে হচ্ছে এই আপনার এটাকে শেষ করে ক্লোজিংটা করে আর কি অ্যালোয়ারটা। আর যখন নাকি অ্যালোয়ারটা একদম লেখা কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর মেন কাজটা হচ্ছে আপনার ওইটাকে প্রুফ রিড করা, বারবার হচ্ছে পড়া, বারবার হচ্ছে আপনারা পড়বেন। আর একটা জিনিস হচ্ছে খেয়াল করবেন, আপনারা বা একজন টিচার যখন নাকি অ্যালোয়ারটা লিখে তখন সে ওইখানে আসলে অফার করে যে আপনারা যদি আরো কোনো কিছু জানতে হয় সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। দ্যাটস ওয়াই কিন্তু তার ডিটেলসটা নিচে দেওয়া হয়, যাতে করে ওই ইউনিভার্সিটি যদি কখনো দরকার মনে করে তাহলে তার সাথে কন্ট্যাক্ট করেন। এটা অনেক সময় হয়, আমি দেখেছি যে সাপোজ আপনি একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করেছেন, আর হচ্ছে আপনার একজন টিচার আপনাকে রেকমেন্ড করেছে,
এখন ওই প্রফেসর আসলে কথা বলতে চাচ্ছে, যে রেকমেন্ড করেছে তার সাথে সরাসরি কথা বলতে চাচ্ছে যে আপনি যে ওর সম্পর্কে রেকমেন্ড করলেন, এত এত ভালো কিছু লিখলেন, এই কি আসলে এত ভালো কিনা। এই যে মনে করেন যে তখন ওই টিচারের সাথে ওই ইউএস এর ওই টিচারের একটা কনভারসেশনের কথা হয়, তখন আপনার বাংলাদেশের টিচার সে ওই ইউএস এর টিচারকে মানে বুঝায় বলবে যে হ্যাঁ আমাদের যে স্টুডেন্ট আছে তার এই এই কোয়ালিফিকেশন আছে, সে হচ্ছে আপনার ওই স্কলারশিপটা পাওয়ার জন্য সুইটেবল বা পারফেক্ট একজন ক্যান্ডিডেট। তখন দেখা যায় আরো ট্রাস্টের জায়গাটা কিন্তু এনহেন্স হয়, যার কারণে দেখা যায় কি যে এখানে তারা মানে অফার করে যে আপনার আরো কোনো ইনফরমেশন যদি লাগে বা কোশ্চেন যদি থাকে তাহলে প্লিজ আমাকে করতে পারেন। তো এইভাবে দিয়ে হচ্ছে মূলত জিনিসটাকে শেষ হয়। তো ধরে নিচ্ছি একজন টিচার বা আমি এনামুলের জন্য খুব ভালো একটা অ্যালোয়ার লিখেছে। এখন আমার কাজ কি, আমার কাজটা হচ্ছে এই জিনিসটাকে বারবার পড়া বা ওয়েল অর্গানাইজড করা, কোথাও কোনো ভুল আছে কিনা, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক বা হচ্ছে স্পেলিং মিস্টেক বা পাংচুয়েশনাল এরর, এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা, বা এখানে আমি কি একই ওয়ার্ড কি বারবার রিপিট করেছে কিনা, এখানে ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে কিনা, এই বিষয়টাকে বারবার হচ্ছে দেখা বা প্রুফ রিড করা। নট অনলি মি, শুধুমাত্র এটা আমি যে করবো বিষয়টা এরকম না, আমি যে স্টুডেন্টের জন্য লিখছি অর্থাৎ অ্যানামুলের জন্য লিখছি, অ্যানামুলের কাজ হচ্ছে এই বিষয়টাকে বারবার পড়া, পড়ার পর যদি কোনো ভুল আইডেন্টিফাই হয় দেন হচ্ছে ওইটাকে নিয়ে সলভ করা। এরপর ফাইনালি হচ্ছে এটাকে আমরা কি করব, ফরম্যাটিং করব, অর্থাৎ আমাদের এখানে ফন্ট সাইজ যা লাগবে, আমরা এখানে কোনো কালার ইউজ করবো না, বাই দ্য ওয়ে এটা বলে নিচ্ছি, আমাদের একাডেমিক কোনো কাজের ক্ষেত্রে আমরা নর্মালি কোনো কালার ইউজ করি না। অর্থাৎ এই যে এই ক্ষেত্রে আপনার কি করতে হবে যে যে ইউনিভার্সিটিতে আপনি যান ওই ইউনিভার্সিটির যে প্যাড আছে ওই প্যাডের মধ্যে এটাকে প্রিন্ট করতে হয়, বা ওইটা যদি অনলাইনে প্যাডটা পাওয়া যায় ওইটা নিয়ে ওইটার ভিতরে লিখতে হয়। আর দেন ওটাকে আপনি দেখবেন সব ফন্ট সাইজ, তারপর হচ্ছে ফন্ট স্টাইল, এরপর হচ্ছে লাইন বাই লাইনের যে ডিস্টেন্স এটা ঠিক আছে কিনা, যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপর কাজ হচ্ছে এটাকে পিডিএফ ফরম্যাটিং করা, দেন হচ্ছে ওইখানে পাঠিয়ে দেওয়া, অর্থাৎ টিচার সবকিছু যদি অ্যাড করা হয়ে থাকে, সিগনেচার অ্যাড করা হয়ে থাকে, দেন ওটাকে হচ্ছে পাঠিয়ে দেওয়া। আর এটাই মূলত হচ্ছে এটা সাবমিট দ্য লেটার অন টাইম, অর্থাৎ সময় মতো হচ্ছে আপনি সাবমিট করবেন, অর্থাৎ ট্রাই করবেন, অর্থাৎ বিফোর ডেডলাইন এটাকে সাবমিট করে দেওয়ার জন্য, যাতে করে কোনো প্রবলেম না হয়, বা যদি কোনো প্রবলেম হয় ওইটাকে যাতে আপনি রিসলভ করতে পারেন, এই অপরচুনিটিটা হচ্ছে রাখবেন। সো এটাই হচ্ছে মূলত আমাদের অ্যালোয়ার হচ্ছে আপনার কিভাবে লিখবেন এটার হচ্ছে একটা ডিটেলস। ওকে, এছাড়া হচ্ছে আমাদের যদি একটু বলি যে আমাদের অ্যালোয়ারের উপর একটা আলাদা একটা কোর্স আছে আর কি, ওইটা ওই যে আমাদের যেটা প্রথম দেখাইলাম না ওইরকম আর কি হবে। সো এটার উপর হয়তো আমাদের প্রায় 7টা 8টা 10টা আমাদের ক্লাস থাকবে ডিটেলসে, ওইটা হয়তো আমরা পরবর্তীতে কখনো নিয়ে আসবো। আশা করি ওইটা যদি আপনারা চান দেখতে পারেন, আমাকে বললে হয়তো আমি হয়তো পাঠাবো তখন যদি কমপ্লিট হয়ে থাকে। ওকে, বাট ওইটা হচ্ছে আলাদা একটা জিনিস, বাট আপনাদের কাজ করার জন্য যতটুকু আমি বললাম এইটুকু আই থিঙ্ক এনাফ হবে। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে একটু করেন, আমি এটাকে সলভ করা ট্রাই করি। দেন হচ্ছে আমরা একটা লাইভ ডেমনস্ট্রেশনে যাব, যেখানে হচ্ছে আমি দেখানোর ট্রাই করবো আপনাদেরকে এই যে আমি এতক্ষণ যে আপনাদের ক্লাসটা নিলাম এটার একদম একটা প্র্যাকটিক্যাল একটা ক্লাস আমি দেখাবো, আর ওটা অফ রেকর্ড, ওটা কোনো রেকর্ডিং থাকবে না, যেহেতু এটা আমাদের পার্সোনাল ইনফরমেশন থাকবে এখানে অনেক কিছু। ওকে, সো আমাকে একটু বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কি, এনিওয়ান? কি আমার কথা কি শোনা যাচ্ছে নাকি? জি ভাইয়া, কথা শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, তাহলে কার কোনো কোশ্চেন কি নেই? Okay, আমাদের যদি নিয়মটা কি জানেন ভাইয়া, যে আমাদের কি মানে যেটার ভিতর লিখবো ওটা কি কোনো প্যাডের পেজ দেওয়া হয় অফিস থেকে? হ্যাঁ ওইটা আমি বলি, আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে দেওয়া হয়, ওইটা প্রবলেম নাই। ওইটা ওই যে আমাদের যে কোঅর্ডিনেটর আছে ডিপার্টমেন্টে তার সাথে কথা বললে সে হচ্ছে এটা দিয়ে দিবে, ওইখান থেকে প্রিন্ট করে দেন হচ্ছে টিচারের কাছে নিয়ে যাবা, দেন হচ্ছে ওই টিচার ওটাকে সিগনেচার করে দিবে, ওইটাকে সুন্দর করে ফোন দিয়ে স্ক্যানিং করে একটা ছবি তুলবা, বা ছবি তুলে স্ক্যানিং করবা, করে হচ্ছে যে একটা ইমেজের মতো থাকবে জেপিজি ফাইল, ওইটাকে হচ্ছে জেপিজি ফাইল বা ওইটাকে পরবর্তীতে করা যায়, পিডিএফ করা যায়, পরে ওইটাকে হচ্ছে সাবমিট করে দিবা ওই ইউনিভার্সিটিতে, তাহলে হয়ে যাবে। ওকে, জি ভাইয়া, এরকম বুঝতে মাত্র পারছি। 2টা বা 3টা হচ্ছে রেকমেন্ডেশন লেটার নিতে হবে। আর এই যে এটার কথা আমি বলছিলাম যে আমাদের ক্লাসের শুরুর দিকে যে আমাদের থেকে কেউ যদি নেয় তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আমাদের অফিসিয়াল সবকিছু আছে, ডকুমেন্ট আছে। সো সেক্ষেত্রে আমাদের লোগো টোগো থেকে শুরু করে পিছনের যা যা ব্যাকগ্রাউন্ড আছে সবগুলো দিয়ে হচ্ছে আমরা অ্যালার্টটা দিব একদম প্রফেশনালি, নো প্রবলেম। হ্যাঁ, এটা আসলে খুব ভালো একটা দিক আই থিঙ্ক।
ওকে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করছি, আই মিন রেকর্ডিংটা এখানে অফ করছি। আপনার কেউ লিভ নেবেন না, আমি দেন হচ্ছে রেকর্ডিংটা অফ করে আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি, লাইভ এক্সাম্পল। ওকে, তাছাড়া আপনাদেরকে আমি অনেকগুলো টেমপ্লেট দিয়ে দিব গ্রুপের মধ্যে, কোনো প্রবলেম নেই। সো আপনারা ওগুলা দেখবেন, ওগুলা দেখে হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবেন, নিজেদের জন্য হচ্ছে আপনারা লিখবেন। এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আপনাদের যেহেতু 2টা থেকে 3টা রেকমেন্ডেশন লেটার লিখতে হবে, তার মানে ওই 3টা কিন্তু ডিফারেন্ট হবে, 3টা কিন্তু হচ্ছে একরকম হবে না। কারণ আপনি 3টা টিচারের থেকে তো নিবেন, তাই না? তো 3টা টিচার তো আপনাকে আর সমানভাবে জাজ করবে না, সবকিছু তো সমান হবে না। সো বুঝতে পারছেন, ওই 3টা হচ্ছে ডিফারেন্ট হবে। যাই হোক, ওইটা আপনারা যখন লিখবেন তখন অটোমেটিক ওই 3টা 3 রকম হয়ে যায় আর কি। ইনফরমেশন একটু আগে পরে দিয়ে বা কিছু অ্যাডিশনাল কিছু ডিলিট এরকম করে হচ্ছে পড়া যায়, ওইটা প্রবলেম নেই। যাই হোক, আমরা রেকর্ডিংটা অফ করে দেন হচ্ছে আমরা দেখাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।